সকলে ভালো থাকবেন। শেষ করার আগে বলছি ভাই, আপনাদের এখানে সিভিক ভলেন্টিয়ার আছে তো? তারা অনেক কঠিন দুর্দশার মধ্যে দিয়ে জীবন যাপন করছে ভাই। মাত্র 9,000 টাকা মাইনে তাদের, তাতে আবার মেডিকেলের জন্য নাকি আবার শুনছি টাকা কেটে নেয়। এই পুজো সেই পুজো, এই কাজ সেই কাজ, এই নবী দেওয়া সেই নবী দেওয়া, নাকি তাদের কাছ থেকে আবার চাঁদা নেয়। তারা যাবে কোথায়? তারাও তো আমাদের পরিবারের সদস্য। আমাদের পরিবারের বাইরে কি তারা সিভিক ভলেন্টিয়াররা? আওয়াজ তুলতে হবে সরকারকে যে তাদের সাম্মানিক ভাতা বাড়াতে হবে, সমকাজে সমবেতন দিতে হবে। পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে শিক্ষাবন্ধু, শিক্ষামিত্র বিভিন্ন যারা আছে তাদের সমকাজে সমবেতন দিতে হবে। আওয়াজ আমাদেরকে তুলতে হবে। এবং সাথে সাথে পুলিশ আমাদের বন্ধু। এই থানার নাম কি? রাজাপুর থানায় কত মানুষ থাকে জানেন? 2.5 লাখের কাছাকাছি, 2 থেকে 2.5 লাখ। থানাতে কত অফিসার আছে জানেন? 20টা অফিসার নাই। থানাতে 20টা পুলিশ নাই, 2 থেকে 2.5 লক্ষ মানুষ থাকে। সবাই আজকে রাত্রে আমরা নিশ্চিন্তে ঘুমাইনি, সবাই নিশ্চিন্তে ঘুমিয়েছিলাম। কেন? কি কারণে? আমার 20টার কম হলো, এই ধরুন 10 থেকে 20টাই ধরে নিচ্ছি, 20টার রাজাপুর থানায় পুলিশ আছে, তাদের জন্য আমরা নিশ্চিন্তে ঘুমিয়েছিলাম। তো তাহলে আমরা 2 থেকে 2.5 লক্ষ মানুষ, আমার 20টা পুলিশ বন্ধুর উপরে ভরসা করে ঘুমিয়েছি আমরা। ওরা আমাদের বন্ধু, ওরা আমাদের শত্রু নয়। ওদের সাথে আমরা কেউ কোনোদিন খারাপ আচরণ করব না। প্রয়োজনে কেউ যদি আইনের বাইরে কাজ করে, খোঁজ নিয়ে দেখুন কলকাতা হাইকোর্টে অনেক থানার ওসি আইসিকে আমরা ডাকছি, আইনের মাধ্যমে গিয়ে যে স্যার করছে, ওখানে বাইরে ধমকাচ্ছিল না, ব্যাটাগুলোকে কোর্টে নিয়ে যে চুপ করিয়ে দিচ্ছি, টুপি খুলিয়ে এরকম করে দাঁড় করিয়ে দিচ্ছি। তো আপনাদের এই যে ক্যাপ যেটা পড়ে, যেটা ক্যাপ পড়ে, তো যে আইন বহির্ভূত কাজ করবে তাদের বিরুদ্ধে আমরা আইনি লড়াইয়ে যাব। আমরা আইন হাতে তুলে নেব। সবসময় পুলিশ প্রশাসনকে আমরা সহযোগিতা করব। সাথে সাথে এটা আমরা আওয়াজ তুলব, পুলিশও আমাদের পরিবারের সদস্য, আমরা এক পরিবারের সবাই। পুলিশের যে শূন্য পদ আছে, প্রায় 1.5 লক্ষ শূন্য পদ আছে, সেটা অবিলম্বে স্বচ্ছতার সাথে পূরণ করা হোক। কারণ আমরা কি দেখছি জানেন? একটা পুলিশকে 16 ঘন্টা 18 ঘন্টা করে ডিউটি করতে হচ্ছে। আরে কেন ডিউটি করবে? যেখানে লেবার কোডের বাইরে গিয়ে তাদেরকে এত ডিউটি করতে হচ্ছে কেন? ডিউটি তো করিয়ে নিচ্ছে, উপরন্তু তাদের ডিএটা তাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে না। অপদার্থ সরকার 2011 সালের আগে বলেছিল যে কেন্দ্রীয় সমাহারে ডিএ দিতে পারে না, তার সরকারে থাকার যোগ্যতা নাই। আমি এই জায়গায় দাঁড়িয়ে বলছি, বিগত দিনে আপনারা দেখেছেন আমি বলেছি যে আমাদের ইন্ডোর থেকে আমি ঘোষণা দিয়েছিলাম, আমি এই জায়গায় দাঁড়িয়ে বলছি অপদার্থ সরকার কেন্দ্রীয় সমাহারে ডিএ দিতে না পারলে ছেড়ে দিক, আমাদেরকে দায়িত্ব দিক, আমরা 6 মাসে এই অর্থনীতি অবস্থা চাকা ঘুরিয়ে দেবো। ডিএ তাদের দিতে হবে, শুধু পুলিশ নয়, সমস্ত সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমাহারে ডিএ দিতে হবে। আওয়াজ আমরা তুলছি, আপনাদেরও তুলতে হবে। পরিশেষে আবারও বলবো, দেশ নায়ক স্বাধীনতা সংগ্রামের প্রাণ পুরুষ, তার সম্প্রীতির যিনি অন্যতম নিদর্শন রেখে গিয়েছিলেন, আমাদের সকলের গর্বের নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস উপলক্ষে একটা দাবি আমরা দীর্ঘদিন করছি, দীর্ঘদিনের দাবি। আমি এক্ষেত্রে বলবো কংগ্রেস ও কম অংশে এই দাবির সাথে দাবিকে এড়িয়ে গিয়েছে। এই কম অংশ ওরা এড়িয়ে যেতে পারে না। দীর্ঘদিন ধরে একটা বাংলা সহ সারা দেশের মানুষের দাবি যে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবসকে দেশপ্রেম দিবস ঘোষণা করা হোক। কংগ্রেস করেনি, অপদার্থ বিজেপিও এখনো করছে না, কিন্তু আমাদের দাবি চালিয়ে যেতে হবে। ওরা ঘোষণা করুক আর না করুক, একটা দুমায় আমরা প্রয়োজনে আসবো ক্ষমতায়, আমরা ঘোষণা করব। কিন্তু আমরা আনঅফিসিয়াল হলো প্রতি বছর 23শে জানুয়ারি আমরা দেশপ্রেম দিবস উদযাপন করব। এটা আমাদের লক্ষ্য রাখা দরকার। নেতাজি সুভাষচন্দ্র বসুর যে সমাজ চেতনা, দেশকে নিয়ে যে ভাবনা, সম্প্রীতির যে ভাবনা, আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে। এই বলে বক্তব্য শেষ করছি। যারা উপস্থিত হয়েছেন, যারা রক্ত দিতে বাকি আছেন, রক্ত দেবেন। যারা রক্ত দিতে বাকি আছেন তারা আপনার দিন। এখানে শুনছি আবার আজকে বিভিন্ন রাজনৈতিক দলের থেকে আইএসএফ এর কর্মসূচি, আইএসএফ এর লক্ষ্য উদ্দেশ্যকে ভালো লেগেছে, আপন করে তারা জয়েনিং করবে। এখানে যারা নেতৃত্বরা আছেন, কাকে উঠতে হবে, দাঁড়াও, জয়েনিং করিয়ে দিচ্ছি। যাও উকিল সাহেব, যান জয়েনিং দাও, রাজীব ভাই যাও। হ্যাঁ, তারা জয়েনিং করছে। লক্ষ্য উদ্দেশ্যতে সামনের দিকে চলে আসো না। কথা বলবো, মমতা ব্যানার্জি যত আমাদেরকে টাইট দিতে চেষ্টা করছে, আমাদের সংগঠন তত মজবুত হচ্ছে, অর্গানাইজ হতে হচ্ছে। সেই বিষয়ে বলবো, জয়েনিংটা হয়ে যাক। আইএসএফ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। আমাদের সংগ্রাম
সমাজ পরিবর্তনের জন্য আমাদের সংগ্রাম, ন্যায় প্রতিষ্ঠার জন্য আমাদের সংগ্রাম, নওশাদ ভাইজানের সংগ্রাম, আইএসএফ এর সংগ্রাম। ইনকলাব, ইনকলাব। ধন্যবাদ যারা আইএসএফ এর ছায়াতলে এসছেন। অনুরোধ একটাই আমার আপনাদের কাছে, বিগত দিনে আপনাদের কার্যকলাপ কি ছিল সেটাকে বিসর্জন দিয়ে আইএসএফ এর আইডিওলজি চিন্তা ভাবনাকে আপনারা এগিয়ে নিয়ে চলুন। মানুষ আইএসএফ এর প্রতি ভরসা করছে, বিশ্বাস করছে, মানুষ আইএসএফ এর ছায়াতলে আসছে। আমাদের লক্ষ্য এটাই, ক্ষমতা দখল নয়, মানুষকে তার অধিকার সম্পর্কে বুঝিয়ে দেওয়া আমাদের লক্ষ্য। আপনাদেরকে কয়েকটা কথা বলবো, নিশ্চিতভাবে ভালো লাগবে আপনাদেরকে। গত বছর মমতা ব্যানার্জি চক্রান্ত করে, হ্যাঁ মমতা ব্যানার্জি চক্রান্ত করে আমাকে আমাদের সহ আমাদের কালিমুল্লাহ কোথায়, আমাদের কালিমুল্লাহ আছে, ইকবাল এসেছিল আপনাদের হাওড়া জেলা থেকে, ইকবাল আছে, 42 দিন জেল খাটিয়েছে। খাটিয়ে কি হয়েছে? কিছু লস হয়নি। আইএসএফ এর ব্যাপ্তি বেড়েছে, আইএসএফ এর গ্রহণযোগ্যতা বেড়েছে, এবং আইএসএফ দের বিশ্বাস করুন, আমি এই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি না জেলে গেলে হয়তো আমার জীবনের রাজনীতির একটা পাঠ হয়তো কম থেকে যেত। আমি জেলে গিয়ে একটা পাঠকে আমি অধ্যয়ন করতে পেরেছি। দ্বিতীয় কথা, আমার দাঁতের প্রবলেম ছিল, এখনো একটা দাঁতের আছে, এইটা অর্ধেক হয়ে রয়ে গেছে। এটাও তখন ছিল যখন আমি দেখলাম যে আমাকে বেশ কিছুদিন ব্যাটাটা রাখবে আর দাঁতের যন্ত্রণা হচ্ছিল, আমি এই সুযোগে আমার দাঁতের একটা ট্রিটমেন্ট করিয়ে নিয়েছিলাম। দেখুন তারপরে 1 বছর হয়ে গেছে, এখনো পারিনি, অর্ধেক নিয়ে ঘুরছি, টাইম হয়ে ওঠে না। আবার যদি জেলে রাখে, যদি টাইম 10-15 দিন রাখে, এটাও আমি ঠিক করে নেবো, অসুবিধা আমার নাই। তো আমাদেরকে জেলে রেখে কি করেছিল? আমাদেরকে রাজনৈতিকভাবে বেশি শিক্ষিত করিয়ে নিয়েছে মমতা ব্যানার্জি, তার দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। এবছরে কি হয়েছে? নানান ছলে কলে কৌশলে প্রোগ্রাম তো করতে দেবে না এই চিন্তা ভাবনা করেছিল মমতা ব্যানার্জি। কিন্তু আমি ধন্যবাদ জানাই কলকাতা হাইকোর্টের বিচারপতিদেরকে, এই রাজ্য সরকারের ঘৃণিত চক্রান্ত হয়তো তারা ধরে নিয়েছিল, সেই জন্য লিমিটেশন করেও আমাদেরকে কলকাতার বুকে প্রোগ্রাম করার সুযোগ করে দিয়েছে। আমরা ধন্যবাদ জানাই বিচারপতিদেরকে। আমরা কি দেখলাম? আমাদের একটা পরীক্ষার সময় ছিল, সামনে লোকসভা ভোট আসছে, আমাদের বুথে বুথে আমাদের কর্মীরা কতটা শক্তিশালী হয়েছে, কতটা ভয় পেচ্ছে না দুর্বল আছে। দেখলাম না, মমতা ব্যানার্জি আমাদেরকে ডিস্টার্ব করে ভেবেছিল প্রোগ্রাম করতে দেবে না বড় করে, তবে বড় করে না প্রোগ্রাম করে আমি বলছি সত্যি লাভবান হয়েছি। বুথে বুথে কত বুথে ঝান্ডা উঠেছে আইএসএফ এর, সেটাও আমরা জানতে পেরেছি। এবং সাথে সাথে সব থেকে বড় পাওনা, এটা আমার ব্যক্তিগত বলছি, আর ভাইজানের যেটা লক্ষ্য, যে আইএসএফ শুধু নওশাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকীর দল নয়, আইএসএফ জনগণের দল। জনগণের মধ্যে থেকে লিডার উঠে আসবে, আগামী দিনে আইএসএফ এর নেতৃত্ব দেবে। বারবার ভাইজান কথা বলে যে তোদের নতুন নতুন ছেলে নিয়ে আয়, ছেলে মেয়ে নিয়ে এসে বক্তব্য দে, তাদেরকে বলতে দে, ভুল বললো তাদেরকে বলার সুযোগ দে, তারা নেতা আগামী দিনে হয়ে উঠবে। আমরা ওটা চাই। গত 21 তারিখে কি দেখলেন? মাইক লাগিয়ে হোক যা, আমাদের তো নেতা তৈরি হচ্ছে এখানে। যেরকম আমাদের যিনি আমাদের সম্মানিয়া আপনার প্রধান মহাশয়া নতুন বলতে পারেনি, হবে আগামী দিনে। আমি যখন প্রথম মাইক ধরেছিলাম, দ্বিতীয়বার তখন তো কেঁপেছে, দ্বিতীয়বার মাইক ধরে আমি মাইকের লোকের সামনে বলেছি, দেখো ভাই আমি কাঁপছি, কিন্তু তোমরা খারাপ ভাবে নিও না। আর এখন কি হচ্ছে? মাইক হয়তো ভয় পাচ্ছে, এবার ছেড়ে দে না রে, হাঁপিয়ে যাচ্ছে, এবার ছাড়ো। মাইকও বলছে হলো তো অনেকক্ষণ, এবার ছাড়ো। আর তখন মাইক কিভাবে ছাড়বো তারতে প্রস্তুত ছিলাম। আস্তে প্র্যাকটিস মেক আপনাকে পারফেক্ট করবে, অনুশীলন যত করবেন তত আপনি পারফেক্ট হবেন। আজকে তো আমার তো গর্ব করে বল